যদি ওরকম নির্বাচনের দিকে যায় তাহলে আবারও ছাত্র জনতাকে মাঠে নামার ডাক দেবেন। নির্বাচনের দিন পর্যন্ত তারা অপেক্ষা করবে না কারচুপি এটা ঠেকানোর জন্য। নির্বাচনে আসলে প্রশাসন ভালোভাবে কাজ করছে না। একটা দল প্রভাব বিস্তার করছে। নির্বাচনে বিভিন্ন নমিনেশন পেপারের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা নির্বাচনের জোট থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রশাসন একদিকে হেলে পড়েছে। একদিকে হেলে পড়া মানে হচ্ছে নির্বাচনে ম্যানিপুলেট করা। প্রশাসন নির্বাচনে একটা পক্ষকে হেল্প করছে বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। তা এরকম যদি হয় তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়া ইম্পসিবল। তো আসলে প্রশাসন আসলে কোনো দিকে হেলে পড়ছে কিনা এটা আমরা একটু বিশ্লেষণ করব। হেলে পড়লে আসলে এই প্রশাসন কেন হেলে পড়ে? এক দলের দিকে হেলে পড়ে আর এক দলের দিকে কেন হেলে পড়ে না? আর এই হেলে পড়ার মাধ্যমে আসলে নির্বাচন আসলেই কি কারচুপির দিকে যাওয়া সম্ভব কিনা এই কয়েকটা বিষয় আমরা একটু বিশ্লেষণ করব। এখন আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তাদের নির্বাহী কমিটির মিটিং শেষে একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে নির্বাচনে আসলে প্রশাসন ভালোভাবে কাজ করছে না, একটা দল প্রভাব বিস্তার করছে। তারপরে হচ্ছে নির্বাচনে নির্বাচন যারা বিভিন্ন নমিনেশন পেপারের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করছে এরকম একটা অভিযোগ করেছেন। এরপরে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তিনি নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতের পরে তিনি আরো বিস্তৃতভাবে অনেক অভিযোগ করেছেন, সরাসরি বলেছেন এবং তিনি একটা হুমকিও দিয়েছেন যদি ওরকম নির্বাচনের দিকে যায় তাহলে আবারও ছাত্র জনতাকে মাঠে নামার ডাক দেবেন এবং তিনি হুমকি আরেকটু কড়া করে দিয়ে বলেছেন যে নির্বাচনের দিন পর্যন্ত তারা অপেক্ষা করবে না কারচুপি এটা ঠেকানোর জন্য। এছাড়াও এটা তো অভিযোগ এবং আরো কিছু অভিযোগ জামাত এবং এনসিপি জোটের তৃণমূল পর্যায় থেকে করা হয়েছে। যেমন তারা বলেছেন যে একই অভিযোগ, যেমন ঋণ খেলাপি বিএনপির অনেক ধরনের নেতার বিরুদ্ধে আছে, তাদের কাউকেই কারো নমিনেশনই বাতিল করা হয় নাই, কিন্তু জামাতের অনেক নেতার কয়েকজন নেতার নমিনেশন বাতিল করা হয়েছে। এরপরে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব নিয়েও তারা তৃণমূল থেকে অনেকে অভিযোগ করেছেন যে বিএনপি নেতারাও অনেকেই দ্বৈত নাগরিকত্ব সাবমিট করেছেন, তারা বাতিলের আবেদন করেছেন, সেটা দেখিয়ে অনেক বিএনপি নমিনির মনোনয়ন বৈধ করা হয়েছে, কিন্তু একই কাজ করেছেন জামাতের নমিনিরা, জামাতের প্রার্থীদের, তাদের কিন্তু আবার দ্বৈত নাগরিকত্ব দেখিয়ে তাদের নমিনেশনটা বাতিল করা হয়েছে। এটা হচ্ছে মোটা দাগে অভিযোগ। তো এখন আসেন যে এই যে অভিযোগগুলো, অভিযোগের সত্য মিথ্যা আপনারা যাচাই করে দেখবেন। এখন হচ্ছে যে আসলে প্রশাসন কেন হেলে পড়ে বা প্রশাসন কেন পক্ষপাতিত্ব করে? প্রশাসন হেলে পড়ার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রশাসন বিশেষ সুবিধা চায়। প্রশাসন যখন মনে করে যে এই দল ক্ষমতায় আসবে বা আসতে পারে বা এই দল ক্ষমতায় আসলে আমাদের বিশেষ সুবিধা দেবে, আমি পুলিশের এখন এসপি আছি, আমি আইজিপি হতে চাই, এইরকম কোন একটা সুবিধার জন্য প্রশাসন হেলে পড়ে। এক। দুই নম্বর আরেকটি কারণে প্রশাসন হেলে পড়ে, সেটা হচ্ছে যে প্রশাসনে যদি তাদের কোন ধরনের অপরাধ থাকে, নিজের অপরাধকে ঢাকার জন্য, নিজের অপরাধকে মুছে ফেলার জন্য, অপরাধের জাস্টিফিকেশনের জন্য তারা হেলে পড়ে। যদি মনে করে যে এই দল যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের এই অন্যায়গুলোর বিচার করবে আর এই দল আসলে আমাদের দায় মুক্তি দেবে, এই দায় মুক্তির জন্য তারা হেলে পড়ে। যেমন ধরেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় এই কারচুপিগুলো করতে সহযোগিতা করতো আওয়ামী লীগের আমলারা, কারণ তারা বিগত সময়গুলোতে এত বেশি অন্যায় করেছিল, তারা মনে করতো যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো যদি গণতান্ত্রিক সরকার আসে, তারা যদি কখনো এই অন্যায়গুলোর বিচার করে তাহলে তাদের আসলে বিচারের আওতায় করতে পারে, এই জন্য তারা নিজেরাই সহযোগিতা করতো নিজেদের বাঁচার জন্য। এখানেও এই কারণে করতে পারে। এই যে হেলে পড়া, এই হেলে পড়াকে ঠেকানোর জন্য আসলে কি কি করা যায়? হেলে পড়ানোকে ঠেকানোর জন্য অনেকগুলো কাজ করা দরকার ছিল, যেটা ইন্টারিম সরকার করতে পারে নাই। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের প্রশাসনকে ঢেলে সাজানো। আমাদের
জনপ্রশাসনকে কিন্তু সংস্কার একটা কমিশন করা হয়েছিল, এটা নিয়ে আন্দোলন করার কারণে পরে এই কমিশনটা ফাংশন করে নাই। জনপ্রশাসনটাই কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থা চালায়। ডিসিরা আমলা হয় বেশিরভাগই, সচিবগুলো অ্যাডমিন ক্যাডার থেকে হয়, তারাই মূলত এই ম্যাজিস্ট্রেসিটাই মূলত পুরো দেশের আমলা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং এক্সিকিউট করে জেলার জেলা প্রশাসনগুলো। তো এটাকে যদি ঢেলে সাজানো যেত, এটাকে যদি আরেকটু এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে পারতাম, তাদেরকে যদি ডিসেন্ট্রালাইজ করা যেত, তাহলে কিন্তু এইটা কমে আসতো। হ্যাঁ, জাস্ট শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই সরকার নিজেদের মতো করে রাষ্ট্র চালাইতে পারে, এইটা আর হতো না। এটা এক। 2 নম্বর হচ্ছে বিগত নির্বাচনে যারা এই কাজগুলো করেছে, কারচুপির নির্বাচনে হেল্প করেছে, তাদেরকে যদি আইডেন্টিফাই করে কোনো একটা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যেত। ধরেন বড় পানিশমেন্ট না, যে এরা আগের কারচুপির নির্বাচনে অংশগ্রহণ করেছে, এদের প্রমোশন বাতিল হবে, বা এদেরকে এই নির্বাচনে কোনো ধরনের এই নির্বাচনের সাথে তারা জড়িত থাকতে পারবে না। জাস্ট এরকম আইডেন্টিফাই যদি করা যেত, তাহলে প্রশাসন কিন্তু হেলে পড়তো না। যেহেতু দুইটার একটাও করা হয় নাই, অতএব প্রশাসন হেলে পড়া এটা স্বাভাবিক ঘটনা। আপনি বলছেন যে আপনি নির্বাচন আসলে সুষ্ঠু করতে চান, স্মরণকালে সেরা ইলেকশন করবেন, কিন্তু এই জন্য আপনি করছেনটা কি? মানে কিছু করেন নাই তো, শুধু মুখের কথা। মানে কথাই কি আর চিরা ভেজে না। ফলে শুধু এই কথা দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বা হয় না। তো তাহলে প্রশাসন যদি হেলেই পড়ে, বা হেলে পড়া মানে একটা পক্ষপাতিত্ব করে, তাহলে এটা কিভাবে করতে পারে? প্রশাসন যদি পক্ষপাতিত্ব করে তাহলে কিভাবে করতে পারে? সেটা কি একটা দলকে ক্ষমতায় নিয়ে আসবে? দেখেন, প্রশাসন যদি একটা দলকে ক্ষমতা পর্যন্ত নিয়ে আসতে চায়, তাহলে প্রশাসনকে একটা বড় ধরনের ম্যানিপুলেশনের দিকে যেতে হবে। এটা কিন্তু প্রশাসনের জন্য একটা রিস্ক। ধরেন 300টা আসন, 300টা আসনেই ম্যানিপুলেট হবে এমন না, 50টা আসনে অন্তত পক্ষে ম্যানিপুলেশনের দিকে যেতে হবে। এটা ব্যাপক ধরনের রিস্ক। প্রশাসন কি করতে পারে? প্রশাসন করতে পারে 50টা আসনের, ধরেন প্রত্যেক আসন থেকে 5টা বা 7টা বা 10টা কেন্দ্রে এখানে ওই দলকে সুযোগ করে দিতে পারে, ওই দলের কর্মীদের যে তোমরা এটা নিজেদের মতো করে সিল মারো, নিজেদের মতো করে তোমরা ব্যালট বাক্সগুলো ভরাও, এই কাজগুলো করতে পারে। বা বিরোধী এজেন্টদেরকে বের করে দাও, যারা ভোট দিতে আসবে তাদেরকে ভোট দিতে বাধা প্রদান করো, ভয় ভীতি প্রদান করো, অভিযোগ দেওয়ার পরে অভিযোগগুলো শোনা হচ্ছে না, এই কাজগুলো করতে পারে। আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে, বা যেটা ডিপ স্টেট একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যে এই দলের বিরুদ্ধে। ডিপ স্টেটের কাছে তো সব তথ্য থাকে, কোনো কিছু থাকলে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করতে পারে। যেমন ধরেন কিছুদিন আগে জামাত ইসলামের ঢাকার একজন প্রার্থী হাজী এনায়েতুল্লাহ, তার বিরুদ্ধে কয়েকটা মিডিয়ায় একযোগে একটা নিউজ করা হয়েছে যে তিনি আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে। একই ধরনের নিউজ, দাড়ি কমা একই, এরকম একটা নিউজ কয়েকটা মিডিয়া একসাথে প্রচার করেছে। তো ধারণা করা হচ্ছে এটা কোন একটা এজেন্সি সাপ্লাই দিয়েছে। এটা আমার কথা না, এটা ফ্যাক্ট চেক করেন যিনি ফ্যাক্ট চেকার, বিখ্যাত কদরউদ্দিন শিশির, উনি এটা তুলে ধরেছেন। তো এই যে একটা বিষয় তুলে দেওয়া হচ্ছে, এটা একটা ন্যারেটিভ তৈরি করা ডিপ স্টেট। কারণ ডিপ স্টেট এরকম ন্যারেটিভ তৈরি করতে পারে, বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে এই হলফনামা দিয়েছে, এই হলফনামাতে অসত্যের বিভিন্ন তথ্য দিতে পারে। এ তো ঋণ খেলাপি, অমুক সময় তার একটা ছোট্ট একটা ঋণ ছিল, এটাকে বড় করে দেখানো হলো। এইভাবে প্রার্থীর চরিত্র হনন করতে পারে, করে তাকে হেয় করার চেষ্টা করতে পারে। এটা ডিপ স্টেট থেকে করতে পারে। আর কি কি করতে পারে?
আর যেটা করতে পারে সেটা হচ্ছে নির্বাচনের প্রচারে এক দলকে বেশি সুযোগ দিতে পারে, আরেক দলকে সুযোগ কম দিতে পারে, বারবার অভিযোগ দেওয়ার পরে পদক্ষেপ নেবে না। এটা বোঝা যাবে, একেবারে না বুঝে যে একটা কারচুপি হয়ে যাবে এমন না। তাহলে এই কাজ করার পরেও বা এত কিছু যদি করেও কোনো একটা দলের পক্ষে প্রশাসন, তাহলে কি নির্বাচন সুষ্ঠু হবে? আমি বলি, বিগত ৫৪ বছরে বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল আর বর্তমানের যে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। যদি এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয় যে একেবারেই প্রশাসন একেবারে ধরেন উলঙ্গ ভাবে কোনো দলের পক্ষে নেমে গেল, এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইম্পসিবল। যেটা করতে পারে সেটা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করে মানুষের মনোবল ভেঙে দিতে পারে যে একদল ক্ষমতায় আসতেছে, তোমরা তাকেই ভোট দাও, হ্যাঁ, তোমরা অন্য দলকে ভোট দিলে সে হেরে যাবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করতে পারে। কিন্তু মানুষ যদি ভোট দেয় তাহলে 100% কারচুপির মাধ্যমে একটা দলকে সরাসরি ক্ষমতায় নিয়ে আসা বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব। এই জন্য করতে হবে, জনগণকে ভোট শুধু দিলে হবে না, ভোটের রেজাল্ট আদায় করে নিতে হবে। ভোটের দিনে ভোট দিয়ে ঘরে ফেরা যাবে না। ভোট দিয়ে ভোট কেন্দ্র পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হবে তার ভোটটা রেজাল্ট আর সঠিকভাবে হলো কিনা। এই জন্য ১। ২ নম্বর হচ্ছে, আমলাদের মধ্যে পুরোটা অসৎ নয়, আমলাদের ভিতর সৎ আমলা আছে। সৎ আমলাদেরকে দৃঢ়তার সাথে, সততার সাথে তাদের ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অন্যায় দেখলে তার পদক্ষেপ নিতে হবে, তাহলে কারচুপি করার সম্ভাবনা কমে যাবে বা করলেও সেটা প্রকাশ পাবে। ৩ নাম্বার, নির্বাচনী পর্যবেক্ষক যারা আছে, কোনো ধরনের অন্যায় অবিচার দেখলেই সাথে সাথে সেটা সাংবাদিকদের মাধ্যমে প্রচার করতে হবে। ৪ নাম্বার, মিডিয়াও যদি একদিকে হেলে পড়ছে অভিযোগ আছে, কিন্তু মিডিয়ার মধ্যেও কিছু ভালো মিডিয়া আছে, কিছু অনলাইন মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, এইগুলোকে ব্যবহার করে কোন ধরনের অন্যায় হলে সাথে সাথে যারা অন্যায়ের সাথে জড়িত তাদের ছবি সহ এটা প্রকাশ করে দিতে হবে। যদি এইভাবে দায়িত্বতার সাথে যদি নির্বাচনের ভূমিকা পালন করা যায়, তাহলে এই নির্বাচন জনগণ যাকে ভোট দেবে তারাই বিজয়ী হবে, মানে জনগণের ভোট জয়ী হবে। তো এই নির্বাচন যেহেতু বিগত ১৭ বছর অনেক আন্দোলন সংগ্রাম, অনেক জীবন, অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক অঙ্গহানি, অনেক কিছুর বিনিময়ে আমাদের আগামী যে নির্বাচন, এই নির্বাচনে সুষ্ঠু করার দায়িত্ব শুধু যারা নির্বাচনে জয়লাভ করবে তাদের না, আমাদের সবার। কারণ গণতন্ত্র যদি ফেল করে তাহলে রাষ্ট্র ফেল করবে। সেই গণতন্ত্রের জয় দেখার জন্যই আমাদের অপেক্ষা। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।